আছে। সকালে ডাক্তার এসেছিলেন ওষুধ খেয়ে, তারপরে ওই নেবুলাইজার দিয়ে। আচ্ছা এইখানে দেখো এইগুলো যে লাগিয়ে রেখেছি, এইগুলো সমস্ত। সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি, বেশ ঠিকই ছিলাম এতক্ষণ। শ্বশুরমশাইয়ের শরীরটা একদমই ভালো না। আমি সেভাবে তোমাদের দেখাই না, কারণ দেখানোর মতন পরিস্থিতি থাকে না। হ্যাঁ মানে সেই রকম ইয়েতে থাকে না যে আমি ভিডিও করতে পারি। এক সেকেন্ড। তো বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ মা আসো। গাড়ি আসছে? এখনো বুকিং নিচ্ছে না, এখন একটু বুকিং নিচ্ছে না কেন বুঝতে পারছি না। চলো বেরিয়ে যাই নাকি? না মানে ইয়ে কম, আমি নন এসি নিয়েছি। তো এসি নিয়ে বেকার এসি নেবো কেন? এসি 142, আমি নন এসি নিয়েছি 122 টাকা। বন্ধ করো আগে। এবারে কি বলো তো, নন এসি বলে কম টাকায় তো যেতে চাইছে না, বুঝেছো তো ব্যাপারটা? দেখি কেউ না কেউ তো করবেই, এখন একটু কম টাকা। তো মাকে নিয়ে আমি এখন যাবো হচ্ছে ব্যাংকে, SBI-তে যাবো মুদিয়ালিতে। ওই লাইফ সার্টিফিকেট, তাও তো অনেক দেরি হয়ে গেল আয়ুষ্মানের এক্সামের জন্য। আজকে 24 তারিখ হয়ে গেল। আর শ্বশুরমশাইয়ের জন্য ডাক্তার নিয়ে এসেছিলাম, কারণ ভেতরে না ঘর 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 করছে, ঠিক আমার বাবার মতন অবস্থা। আমার বাবারও মানে খুব বুকের ভেতরে ঘর 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 ঘর, মানে শ্বাস নিচ্ছে না, একটা আওয়াজ হচ্ছে, ওরকম আমার শ্বশুরমশাইয়েরও হচ্ছে। আর মুখে একটু ঘা হয়েছে দেখলাম। তো ডাক্তার এসেছিল, ডাক্তারবাবু ওষুধপত্র দিয়েছেন আর বলেছেন যে বাড়িতেই যা করবার ব্যবস্থা করো। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, যদি দরকার পড়ে অক্সিজেন নিয়ে আসা হবে, কিন্তু আপাতত নেবুলাইজার ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে এখন ব্যাপার, বুঝতে পারলে? বাড়িতে এই শীতকাল টাইমটা না, আমার বাবাকে নিয়েও ভুগতাম। এই শীতকালে বয়স্ক মানুষদের যে কি কষ্ট, কে নিচ্ছেই না। তোমাদের মানে ভালোবাসা হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওনা। আমি নিজের মানুষদের কাছ থেকে কি পেয়েছি না পেয়েছি, আমি নিজের মানুষদের বলেছি। মানুষ বলতে অনেকে, আমি মনে মানুষের কাছ থেকে আঘাত পেয়েছি, নিজের মানুষদের কাছ থেকে। তুই মানুষ আঘাত দেবে আর কি, তোর কর্মফল যে আমি এতই খারাপ ছিলাম? খারাপ না, খারাপ না, যে তোকে আঘাত দেবে তার কর্মফল সে, তার জন্য তোর কোনো না। তুমি বলো আমি কি এতই খারাপ ছিলাম? আমি কারোর নাম নিচ্ছি না মা, এটাই একদম কারেক্ট কারেক্ট। আমার ঢাল তলোয়ার চলে এসছে না, বলছি ভগবান কারোর কিছু ফাঁকা রাখে না। আমি তো খারাপ কর্ম করিনি মা, আমি তো কারো, তুমি বলো তো, আমি তোমার সামনে বলছি, আমি তো মানুষকে দিয়েছি ছাড়া কারোর কাছ থেকে কিছু এক্সপেক্ট করিনি। এই আগের জন্মে যদি এখন থাকে, আমার তো সেখানে ঘাতে কিছু নেই, তাই না? যাই হোক, ওসব কথা নেই। আমি নিজের মানুষদের কাছ থেকে কিছু ভালোবাসা পাই না পাই, আমি তো বলছি আমার মা আর আমার স্বামী আর আমার ছেলে, এই ছাড়া আমি কারো কাছ থেকে বলতে পারবো না। ছেলে তোর কথা পরে বলেছি, তার রিজন আছে, তুই এখনো ছোট, সেটা তুই বুঝবি না। আর কি বলতো, আমার মানে যাই হোক, ওসব কথা ছাড়ো। আমি দেখাই তোমাদের আমার কমেন্ট। ওটা তুমি নেবে? তোমাকে নতুন ব্যাগ দেবো, পুরোনো ব্যাগ দেবো কেন? এই দেখো, আমি কালকে একটা পোস্ট করলাম না, পোস্টে আমি যে বলেছিলাম তোমাদের আজ থেকে ঠিক দুপুর 12টার সময় ভিডিও আসবে। আমার এই এতজন যে আমায় কমেন্ট করো, প্রায় দিনই তোমরা আমাকে কমেন্ট করো। আমি যে দেরি করে ব্লগ দিতাম, তোমরা বলতে পায়েল তুমি এত দেরি করে ব্লগ দাও, তোমার ভিউজ কম হয়, আমরা এটা পছন্দ করি না। এই যে প্রত্যেকে, প্রিয়াঙ্কা দাস, মিস ইউ দিদি, আমি এগুলো সবার দেবো, আমি সবে ওকে দিয়েছি, সবে মানে রিয়াক্টটা দিয়েছি, সবাইকে এক এক করে দেবো। এই তো দিদি ভাই, শুভশ্রী সাহা বলেছে এই তো দিদি ভাই, এটাই চেয়েছিলাম, আমি খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ। পুষ্পিতা সেনগুপ্ত, খুব কিউট লাগছে মা আর ছেলে দুজনকেই, থ্যাংক ইউ পুষ্পিতা। তনুশ্রী বলেছে হ্যাঁ হ্যাঁ আমরাও খুব ভালোবাসি তোমাদের, থ্যাংক ইউ তনুশ্রী। আচ্ছা, জাফরানি বলেছে আরে বান্ধবী কতবার যে তোমার নোটিফিকেশন চেক করেছি, আমি জানি গো। কি করে দেখলো তুমি আজকে? আরে আমি পোস্ট করেছি, না আমার ছবি পোস্ট করেছি একটা ছবিতে। আমি জানি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো, আমি সব সময় জানি। এখানে আয়ুষ্মানকে নিয়েই বেরিয়েছি, ও পরীক্ষা দিয়ে এসে গেছে, তারপর স্নান ধান করে নিয়েছে, মানে আমরা সবাই স্নান করে তারপরে বেরিয়েছি। আর নিয়ে বেরোলাম কেন বলো তো, কারণ আশিস কাজে বেরিয়ে গেছে, ও কোথায় একা একা থাকবে, কি করবে না করবে, ওই জন্য নিয়ে বেরিয়েছি। আর পরের দিন ছুটি আছে, ওই জন্য মানে ওর পরীক্ষা নেই পরের দিনটা, সেই জন্য একটু রিল্যাক্সে আমি মায়ের কাজটা ভাবলাম যে সেরেই আসি।
যত দেরি করব তত দেরি হবে। আর এই যে টালিগঞ্জের এইখান থেকে যখনই যাই আমার খুব ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই যে টালিগঞ্জ আনোয়াশা থেকে রবীন্দ্র সরোবরের যে রাস্তাটা, এইখানটা হচ্ছে আমার বড় হওয়া। এখানে স্কুল বাস আসা, স্কুলে যাওয়া, প্রত্যেকটা রাস্তা দেখতে দেখতে যাই। এখানে বাবা মার সাথে হাত ধরে ধরে যেতাম, এখান থেকে বাজার করতাম, এই দোকান থেকে কতবার কেনাকাটা করেছি, বন্ধুদের সাথে কতবার হেঁটে হেঁটে বিকেলবেলা এখান থেকে রাস্তা পেরিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবরের যে টালিগঞ্জ স্টেশন আর কি, যে রেলওয়ে ব্রিজ ওপর দিয়ে গেছে সেইটা। ছোটোবেলা না এখান থেকে এই নিচ থেকে যখন যেতাম, আর যদি ওপর দিয়ে ট্রেন যেত কি মজা লাগতো। আর তখন না উইশ করতাম কিছু একটা, এরকম ছিল যে ওপর থেকে ট্রেন গেলে যদি আমরা উইশ করি সেটা নাকি ফুলফিল হয়। তো সেই সমস্ত জিনিসগুলো স্মৃতি রোমন্থন করি। আর এই যে রবীন্দ্র সরোবরটা ক্রস করবার পর বাঁ দিকের যে রাস্তাটা চলে গেছে, এটা তো ওয়ান ওয়ে রাস্তা। এখন যেমন এই দিকে আসছে, সকালবেলা যাওয়ার সময় মানে যাওয়া যায় এই দিকটা দিয়ে। আমাদের স্কুল বাসটা এই দিক দিয়ে চলে যেত। তো এই বলতে বলতে দেখো এখন মুদিয়ালি চলে এসেছি। আর এই যে এসে এখন মায়ের ওই ফর্ম ফিল আপ করলাম, খুব বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের কাজ হয়ে গেছে, মায়ের পেনশন তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। ম্যানেজার ব্যাস কথা হলো আমাদের। আর একটা বাণিজ্য কি ওরা খায় না মা, মিষ্টি ওদের জন্য নেওয়া বেকার, নষ্ট হবে। আর ব্যাস, তাহলে আমার কত হলো এবার বলুন? 40। আমার কাছে না বের করে তো দিয়ে দেবো, আলাদা দেবার কি আছে, এটা দিয়ে দেবো আর আমাদেরটা নিয়ে চলে আসবে। তো এই সাদার্ন মার্কেটে এলে এখান থেকে আমরাও মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যাই। আর মাম্মা মানে আমার মাসির বাড়িতে যাচ্ছিলাম এই সময়, এলে এইদিকে এলে মাসির সাথে দেখা করে তারপরেই যাই। তো মাসিদের জন্য টক দই নিয়ে নিলাম, আর ওখানেই না দুপুরে ভাত খেয়েছিলাম। মা যদিও রান্নাবান্না করে রেখেছিল, তারপরেও মাসির বাড়ি গেলে আর কি মাসি না খাইয়ে ছাড়ে, তো ভাত টাত খেয়ে এসেছিলাম। আর এসে ওই বিকেলবেলা যা যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলো সারছিলাম। রান্নাঘরটা একেবারে অগোছালো হয়ে গেছে, মানে এই কদিন না আমি একদম দেখতেই পারিনি। পরীক্ষাটা দেখবে যেই দিতে দিতে বেশ একটা মিডল পজিশনে আসে, তোমার এমনি মাইন্ড শরীর সব কিছু হালকা লাগতে শুরু করবে। আর বিশেষ করে যদি প্রথম দিকের পরীক্ষাগুলো একটু ঠিকঠাক মতন দেয়, তাহলে তোমার মানসিকভাবে তুমি আরও শান্তি পাবে। আমি তো এখন মানসিকভাবে শান্তিতেই আছি, তার কারণ জানি না রেজাল্টে, মুখে তো সবই বলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, বা যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ তো জানি না। তবুও যেগুলো হয়ে যায়, যেগুলো প্রিপারেশান মোটামুটি থাকে, আমরা বুঝতে পারি যে সেগুলো কেমন হবে। আর দুপুরে কিছু বাসন মাজা হয়নি, সেগুলো মাজবো। তার আগে ওই চায়ের বাসনটার মধ্যে, মানে চায়ের বাটিটার মধ্যে না মা ডাল বানিয়ে রেখেছিল। আমি এগুলো কখনো করি না, তোমরা জানো হয়তো পায়েলের একটু পিটপিটানি, আমার একটু সত্যিই পিটপিটানি আছে। আমি অগোছালো রান্নাঘরে কাজ করতে পারি না, আমি একটু গোছানো থাকবে, একটু ফাঁকা ফাঁকা থাকবে, সেইভাবে কাজ করতে ভালোবাসি। আর মা যখন করে আমি সেখানে বেশি হস্তক্ষেপ করি না, তাহলে মায়ের খারাপ লাগে। তো সেই জন্য মা যেরকম করে পরে আমি নিজের মতন গুছিয়ে নিই। আর মাকে কদিন ধরে না এই চিনি দেওয়া চাই দিচ্ছিলাম, কারণ মোটামুটি মিষ্টি টিষ্টি খায়, কিন্তু উচিত নয় যদিও। তো আজকে বললাম যে আর চিনি দেওয়া চা খেও না, সুগার ফ্রি দিয়ে দিয়েছিলাম ওই জন্য। আর মা এমনিতে বাড়িতে সুগার ফ্রি দিয়েই চা খায়। আমার কাছে এলে আমি তো অল্প মিষ্টি দিয়ে চা করি, এই বিকেলের দিকেই ধরো একবার চা খাই। আর সকালের দিকে আমি যখন চা খাই সেটা লিকার চা খাই, তখন আর কোনো রকম চিনি ছাড়াই চা খাই। মা যদিও দুধ চা খায় সকালেও। আর বিকেলের দিকটা কি বলো তো, ঘুম থেকে ওঠার পর আমার ভীষণ না ঘুমটা ছাড়তে চায় না, এই দুপুরের ঘুমটা আমার ভীষণ প্রিয়। তো এই ঘুম থেকে ওঠার পর যখন দেখি ঘুম ছাড়তে চাইছে না, আমায় কাজকর্মে নামতে হবে, ঘরদোরের অবস্থা খুব খারাপ, সব কিছু ঠিকঠাক করব, একটু অর্গানাইজ করব। আর শীতকালের রাত্রির বা সন্ধ্যের থেকে যে রাতের টাইমটা থাকে আমার ভীষণ ভালো লাগে, ওই টাইমটা আমি ঘরদোর গোছাতে ভালোবাসি। আয়ুষ্মানের তো বাংলা পরীক্ষা নেক্সট হচ্ছে কম্পিউটার, তবে কালকের দিনটা ছুটি আছে, তারপরে ওর কম্পিউটারটা হয়ে যায়, ওর ঠিক আছে করা। কিন্তু বাংলাটা কি বলো তো সমস্ত কমপ্লিট, তারপরেও আমি জানি যে ও পুরো মুখস্থ ঝরঝরে, সবই ঠিক আছে। বানানটা যেই লিখবে না, কিছু না কিছু হয়, তালে বস্য দন্তস্ব, তোমরা জানো না ক্লাস 3 থেকে ওকে আমি শান্তি বানান শেখাচ্ছি, তালে বস্য একার নয়তয় রশ্মি, বলবার সময় ঠিক বলছে দন্তেস্ব একার নয়তয় রশ্মি, এখনো মানে শান্তিনিকেতন ওকে বলি তো আমার নাম শান্তি, তালে বস্য, এটা মনে রাখ, সেই দন্তেস্ব একার নয়তয় রশ্মি, যেটা ভুল হবে সেটা ভুল হতে থাকবে। তা বাংলাটা যেহেতু মাকে বলেছি তুমি পড়বে, তুমি ভেতর ভেতর কোয়েশ্চেন করবে। আমার মায়ের পড়ানোর আলাদাই কায়দা, আমার মা যখন পড়াতো না, আমার মাও কিন্তু টিউশন করতো, আমি হয়ে যাওয়ার পরেও টিউশন করতো। তো আমার মা আমাদের যখন পড়াতো না, যেটা ধরবে একদম দারুণ পড়াতো। তাই মাকে বললাম তুমি বাংলাটাও পড়বে, তুমি ধরবে ভেতর ভেতর, ধৈর্য দিয়ে নিয়ে মা করায়। আমার রিজুর
রিজুর জানো তো মানে ইয়ে ছিল না, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, বাংলা ওরা কোনোদিন পড়েনি। মা ওকে পেপার দিয়ে পড়িয়ে পড়িয়ে পুরো বাংলা শিখিয়েছিল। মায়ের পড়ানোর স্টাইল এত ভালো। তো এই চলো আমি এখন না ঘরের কাজকর্মগুলো সেরে নিই। তো আমি না প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার পরে বা পরের দিকেও হোক আমি ঠাকুরের বাসনটা ধুয়ে মেজে পরিষ্কার করে ঠাকুর ঘর পুরো মুছে রাখি। আমি যখন পুজো দিতে পারি না এখন, তখন কিন্তু আয়ুষ্মান সুন্দর পুজো দেয়। ও কি করে, প্রথম দিন ঠাকুরের জন্য বেশ কিছুটা প্রসাদ একটা থালার মধ্যে দিয়ে ঢেকে রাখে, জলও বেশ কিছুটা দিয়ে ঢেকে রেখে দেয়। বাকি দিনগুলো ও ধুনো দেয়, ঠাকুরকে ঘণ্টা বাজিয়ে আরতি করে, শঙ্খ বাজায়। এখন এগুলো শিখেছে তো খুব মজা করে ঠাকুরকে সুন্দর করে ভক্তি সহকারে। ও কিন্তু হয়তো সব মন্ত্রপাঠ করতে পারে না, আর সেটা সবাই করতে পারবে তার কোনো মানে নেই, তবে ও খুব সুন্দর করে মানে ঠাকুরকে আরতি করে। এটা আমার খুব ভালো লাগে দেখতে। ওইগুলো শিখে গেছে দেখতে দেখতে। বাচ্চারা দেখতে দেখতেই কিন্তু সব কিছু শেখে। আর অনেক অনেক ছোট থেকে ও যখনই কোনো মানে রাস্তাঘাটে মন্দির দেখতো, মাথায় হাত দিয়ে প্রণাম করতো। এই জিনিসগুলো ও আমাকে দেখে হোক বা যেভাবেই হোক শিখেছে। তো ঠাকুরের জায়গাটা আমি প্রত্যেক দিন রাত্রিবেলা পরিষ্কার করে মুছে তারপরে আমি মানে পুজো পাঠের যা যা প্রক্রিয়া থাকে সেগুলোকে শেষ মানে সাঙ্গ করি। আর এই যে ঠাকুরের আসনটাকে না, তোমাদের তো বলছি অনেক দিন ধরেই, কথাও হয়ে গেছে যে কার্পেন্টার করবে, আমি ঠাকুরের আসনটা ওপর দিকে শিফট করব, আর বাকি যে আলমারিটা আছে সেটা নিচের দিকে রাখবো। এতে আমারও সুবিধা হবে, আর যারা এসে আমার ঠাকুর দর্শন করতে যায় তাদেরও ভালো লাগবে, কারণ বসে সবাই কিন্তু পারে না। আমাকে এর আগে একজন কমেন্ট করেছিল আমি সাই বাবাকে কীভাবে মানে কীভাবে পরিষ্কার করি। সত্যি বলতে আমি ঠাকুরকে প্রত্যেক দিন ওভাবে স্নানও করাই না, আমি কিছু করি না। আমার সাই বাবা হচ্ছে মানে বেলজিয়াম পাথরের। ঠাকুরের দাম বলতে নেই বলে আমি এখানে দাম বলছি না, বা এইটুকু বলতে পারি বাবা লোকনাথও কিন্তু পাথরের, কিন্তু বাবা লোকনাথের যে দামে আমি বাবা লোকনাথকে নিয়ে এসেছিলাম তার থেকে 3 ডবল দাম। এইটুকু বলতে পারি। আর যত দিন যাবে তার শাইন কিন্তু তত বাড়বে। এটা আমি যে মানে যেখান থেকে কিনেছিলাম, এবং সব জায়গায় দাঁড়িয়ে দেখলেই আমি কিন্তু ঠাকুরকে নিয়ে আসি না, সেই মানুষের যিনি বিক্রেতা আর কি, তার কাছ থেকে বিভিন্ন কথা শুনি, আমার মন যেখান থেকে টানে তবে আমি ঠাকুরকে নিয়ে আসি। কারণ যারা পাথরের মূর্তি বিক্রি করে তারা পাথরের মূর্তি হিসেবেই দেখে, কিন্তু তারা দেবতা হিসেবে দেখে না। যেই দোকানের আমি বিক্রেতাকে দেখি তিনি অগাধ বিশ্বাস নিয়ে তার ব্যবসা করছেন এবং ঠাকুরের ওপর বিশ্বাস রেখেই তিনি মূর্তি আমার হাতে তুলে দিচ্ছেন, তার কাছ থেকেই আমি নিয়ে আসি। তো আমার অনেক গল্প থাকে। আমার এই যে যত ঠাকুর দেখছো আমার আসনে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গল্প আছে। আমি এই যে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি, প্রিল দিয়ে ধুই, বেশ ঝকঝকে হয়। এই যে আশিস দাস বিয়ে বাড়ি যাচ্ছেন, রেডি হয়ে ড্রেস করে। আর কালকেও ওর তো কালকে বিয়ে ছিল, অফিস স্টাফের বিয়েতে গেছিল, আমারও নিমন্ত্রণ ছিল, ওখানে আমি যেতে পারিনি, সেই সুভাষ গ্রামে। আমি রিঙ্কির ছেলের বার্থডেতে গেছিলাম, আর গিফট প্যাক হয়ে গেছে। ওর আর দাদার নিমন্ত্রণ, ওরা দুজনে যাচ্ছে। হেভি স্টাইল মেরেছে, সাবাস। এই বেলা রেগুলার দাড়ি কেটে নেবে, নিমন্ত্রণ থাকলে রেগুলার দাড়ি কাটে। কিছু খায়, দেখো না মা, দেখো না, দেখো না শাশুড়িকে দেখাচ্ছে। চিকেন পকোড়া বাবা এখন ওরকম আছে ছোট। হ্যাঁ কি হয়েছে? এই টাটা অনেকটা ভালো আছে। সকালে ডাক্তার এসেছিলেন, ওষুধ খেয়ে তারপরে ওই নেবুলাইজার দিয়ে অনেকবার 2বার মতন দেওয়া হয়েছে না, 2বার মতন দেওয়া হয়েছে। এখন অনেক তো সেই যে বুকের ঘরঘরানিটা ওটা কমে গেছে, এখন একদম রিল্যাক্সে ঘুমাচ্ছে বাবা। হ্যাঁ আমি বলেছি সকালে যে আমি যা হবে ট্রিটমেন্ট বাড়িতে হোক। আমার বাবাকে আমি শেষ মুহূর্ত পর্যন্ত হাসপাতালে যেতে দিইনি, যা হবে যা আনতে হয় বাড়িতে নিয়ে আসো। এখন ঠিক আছে, এখন আর কোনো রকম আওয়াজ হচ্ছে না, কফ তো বেরিয়েছে। আমি না বাড়ি থেকে অসুস্থ হলে ভীষণ টেনশন করি, কি করব না, যদি কিছু হয় এরকম টেনশন করতে থাকি। আশিস বা অন্যান্য অনেক মানুষদের দেখেছি তারা নিজেদের কর্তব্য ঠিকঠাক করে আর অকারণ দুশ্চিন্তা করে না। আমি আবার দুশ্চিন্তা করে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। তো ওই সমস্ত কিছু এইভাবে ফেলা ছিল। এখন মানে সময়টাও একটু ঠিকঠাক লাগছে, মনে হচ্ছে বাবা এখন ঠিক আছে। তো সেই জন্য ঘরের কাজগুলোতে এখন হাত দিয়েছি।
দেখো না বিছানাটার মানে কি অবস্থায় হয়ে রয়েছে। যতক্ষণ না আমি এগুলো ভাঁজ করব, ভাঁজই হবে না, ওরকমভাবেই চাপতে থাকবে। রাত্রিবেলা যখন শোবে বিছানা ঝাড়াঝুড়ির ব্যাপার থাকবে না, সব এক জায়গায় টাল করে রেখে ঘুমিয়ে পড়বে। ওই যত রাত হোক আমাকে এইগুলো সমস্ত কমপ্লিট করতে হয়। ওই জন্য এই যে নাইটিগুলো এক জায়গায় ভাঁজ করে রাখলাম, আশিস আর আয়ুষ্মানের জামাগুলো এক জায়গায় নিলাম, কারণ আমারগুলোই বেশি থাকে সব সময় কাঁচা ধোয়ার ক্ষেত্রে, আর ওদেরগুলো নিয়ে গিয়ে এই যে এক জায়গায় ভাঁজ করে নিলাম ঘরে বসে বসে, তারপরে বারান্দার এতে গিয়ে রেখে এলাম। এই যে শীতকালটা থাকে এই সময় না সমস্ত কাজকর্ম করে গুছিয়ে নেওয়ার সময়, কারণ গরমে আমরা যে হারে কষ্ট পাই শীতকালে সেই কষ্টটা থাকে না, তাই সব কিছু গুছিয়ে নিতে হবে। আর যেহেতু সকাল থেকে আজকে বেরিয়ে গেছিলাম, সব কিছু মানে ওলট পালট, সকালের কাজগুলো থেকে গেছে। এই আলমারিটাও দেখো আবার অগোছালো হয়ে গেছে, সেটাকেও ঠিকঠাক করতে হবে। পরপর এখন এই রুটিন ব্লগই থাকবে আমার। আর যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিনে আরও অগোছালো হয়ে যাবে। সেই গোছাতে গোছাতে আমার পরীক্ষা শেষ হবে, তারপরে আমি সব কিছু ঠিকঠাকভাবে হাত দেবো। আর ওই যে বললাম নিজের হাতে সংসার থাকা আর মানে আরও 5 জনের হাতে সংসার থাকার মধ্যে কিন্তু ফারাক আছে। গতকাল আমার একজন কমেন্ট করেছে যে জয়েন্ট ফ্যামিলিতে না এগুলো হয় না। জয়েন্ট ফ্যামিলিতে আমিও থেকে এসেছি, আমি জানি কি হতে পারে কি হতে পারে না। জয়েন্ট ফ্যামিলিতেই আমি থাকি, হ্যাঁ খাওয়া দাওয়াটা শুধু আলাদা হয়ে গেছে, আর বয়সের সাথে সাথে নিজেদের অধিকারও অনেক বেশি এসে যায়। কারণ মানুষের শক্তি কমে, তোমার একটা সময় থাকবে, আবার তোমার যখন শক্তি কমবে তোমার ছেলের বউ আসবে, তার হাতে বেশ কিছু ক্ষমতা চলে যাবে। এইভাবেই নিয়ম অনুযায়ী চলতে থাকে। সময়ের সাথে সাথে না এক একজনের হাত থেকে ক্ষমতা আর একজনের হাতে ট্রান্সফার হয়, ব্যাস এটাই চলতে থাকে। এর থেকে পরিবর্তন আর কিছু হয় না। দেখো আমি তো তোমাদের সাথে রুটিন ব্লগ শেয়ার করি, তারপরেও আমার বিভিন্ন কথায় বার্তায় মন খারাপ বা যে কোনো কিছুই আমার কথার মধ্যে দিয়ে তোমরা প্রকাশ পেয়েই যায়, মানে বুঝতেই পারো তোমরা। তো বিভিন্ন প্রশ্ন আসে, আজকে ভাবলাম কিছু জিনিস আমি একটু অল্প করে তোমাদেরকে জানিয়ে দিই। তো এখন জানো তো কটা বাজে? এখন বাজে রাত্রি 1:45। আয়ুষ্মানকে পড়ালাম, পড়িয়ে ও দুপুরে ঘুমোলে, যেদিন দুপুরে ঘুমাবে এমনি দিনে ওর ঘুম আসবে না। আজকে পড়ছে তো ঘুমে চোখ ঢুলে পড়ছে। আমাকে যে বলেছো যে বেশি টেনশন নিও না বা প্রেশার দিও না, এটা না ন্যাচারাল ব্যাপার হয়ে যায় জানো তো। এত স্ট্রেস থাকে না এই সময়টা, স্ট্রেসটা ও নেয় কিনা জানি না, আমি তো নিই, আমার প্রচুর স্ট্রেস থাকে যতক্ষণ না ওর ভালোভাবে পরীক্ষা দিয়ে উতরাচ্ছে। হ্যাঁ আমার স্ট্রেস থাকে, আর টেনশন হবে না এটা হতে পারে না। তো তোমাদের একটা জিনিস আমি শেয়ার করব, যাদের বাড়িতে টাইলস আছে সবসময় পেরেক ঠুকতে পারো না, কিন্তু কিছু হুক ফুক দরকার পড়ে, এই ধরনের হুকগুলো কিনে নিতে পারো। দেখো এই হুকগুলো ভীষণ কাজের। আমি তো বিভিন্ন জায়গায় যে এখান থেকে কবে থেকে যেগুলো ঝুলছে এগুলো কবে থেকে আমি লাগিয়ে রেখেছি, এখনো পর্যন্ত দেখো ভালো আছে, খুব ভালো। এইরকম হুক বেশ কিছু কিনে নিতে পারো। আমি তো 200 কত টাকার মধ্যে অনেক কটা হুক কিনেছিলাম। এই দেখো এরকম অনেক কটা হুক কিনেছিলাম, স্টিকি হুক এগুলো। আর এইগুলো আশিস নিয়ে এসেছিল ইয়ে থেকে, কি বলে তোমার বড় বাজার থেকে। ভালো না, একদম ভালো না। এই যে পেছনে ওই ডাবল সাইডের টেপ থাকে, একদমই ভালো না। তার থেকে এইগুলো আমি কিনেছিলাম মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে, আমি পেলে তোমাদের লিংক দিয়ে দেবো। খুব খুব ভালো, তুমি রান্নাঘরে কিছু ঝুলিয়ে রাখো, হাতা খুন্তি বা কোনো রকম এক্সট্রা কিছু ঝুলিয়ে রাখো, খুব আমার যেমন টাইলস, তো আমি এরকমভাবে স্টিক করে করে রেখে দিয়েছি। দেখবে যে আচ্ছা এখানে দেখো এইগুলো যে লাগিয়ে রেখেছি, এইগুলো সমস্ত ঝুলিয়ে রেখেছি, এগুলো স্টিকি হুক। আমার যেমন ছোট কিচেন, তো ছোট কিচেনে এরকমভাবে কোজি করে যদি সাজাতে চাও তোমাদের জন্য এইগুলো কিন্তু খুব এফেক্টিভ হবে। এক বাক্স কিনেছিলাম, অনেকগুলো ছিল, আমার যদি এগুলো শেষ হয়ে যায় আমি আবার কিনবো। আচ্ছা আজকের ভিডিওতে আমি সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার হয়তো করতে পারিনি, তো আমি একটা কথা তোমাদের এখানে বলি। দেখো আমাকে অনেকেই পার্সোনাল জিনিস জিজ্ঞেস করে, আমি কিছু কিছু কথা, আফটারঅল আমি তো মানুষ, কথার পৃষ্ঠে কথা এসে যায়, মনের দুঃখ মনের কান্না, কিন্তু আমি কখনো চাইনি যে আমার ব্যক্তিগত জিনিস যেগুলো বলা উচিত না, আমি বললে কোনো মানুষ দুঃখ পাবে,
সেটা হোক বা তাকে ছোট করা হোক, এমন কোনো জিনিস আমি মানে চাইনি। নিজের স্বামী স্ত্রীর ঝগড়া বা ব্রেকআপ যতটা ইজিলি বলা যায় জানো তো, ততটা ইজিলি তোমার ভাই বোনের সঙ্গে সম্পর্কের কেন অবনতি হলো বা তোমার বন্ধু বিচ্ছেদ কেন হলো বলাটা খুব কঠিন। আমার কাছে দীর্ঘদিন প্রশ্ন এসেছে, তোমার বন্ধুকে দেখি না কেন, তারপর প্রশ্ন আসে তুমি বাপের বাড়ি যাও না কেন। আরে বাবা, বুঝতে হবে আমার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যার জন্যই আমি যাচ্ছি না, এটা তো বুঝতেই পারছি। তাও আমি তো ডিটেলে বলে তো সেখানে আমার বললে কিছুদিন বাদে তারাই বলবে ওই তো তার নামে এত কথা বলে ভিউজ কামাচ্ছে বা পার্সন নিজেই বলবে কিন্তু তারপরে কিছুদিন বাদে। এবার দেখো এমন একটা পরিস্থিতি যেখানে তোমার হয়তো ভবিষ্যতের সম্পর্ক ভালো হতেই পারে, হ্যাঁ, তো পরবর্তীকালে তখন মনে হবে না যে আমি তার নামে এত নোংরা কথা বললাম, আবার তার সাথে গিয়ে গলা জড়িয়ে, অনেক মানুষ করে সেটা, আমরা তো দেখতেই পাই সোশ্যাল মিডিয়াতে। আমার একটা চোখে কাজল একটা চোখে কাজল নেই, ডলে ফেলেছি, তো অনেকেই সেটা করে। এবার আমি যদি সেটা করি সেটা কি খুব ভালো হবে? তাহলে আর আমার জিনিসটার মধ্যে তো কোনো ফারাক থাকলো না, না, আমি সেটা করব কি করে? সেটা করা উচিতও না। আর যতই হোক রক্তের সম্পর্কটা তো আমারই, আমি যাই বলি না কেন, আমার আর 5 জন যদি কেউ কিছু বলে না, তখন গায়ে কিন্তু আমারই লাগে, আমার রক্তের জিনিস তো। তো আমি আমার দিদিকে যা খুশি বলি না কেন, আমার আর যদি কেউ দেখবে কিছু বলে, তোমার ভাই বোনকে তুমি যা খুশি বলো, তোমার শ্বশুরবাড়ির লোক, ভাই বোনকে, তোমার বাপের বাড়ির মানুষকে, বা তোমার বাপের বাড়ির লোক যদি তোমার শ্বশুরবাড়ির মানুষকেও কিছু বলে, তোমার কিন্তু খারাপ লাগবে। তুমি যা খুশি বলো, তুমি সহ্য করতে তাদের পারো না পারো, কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোক কিছু তোমার বাপের বাড়ির লোকও খারাপ বলে, তুমি ফাইট করবেই। আর আমারও সেম, সেখানে আমি তো আমার সাথে কি হয়েছে নিশ্চয়ই আমি আমার ফরে হয়ে বলবো, তার নামে হয়ে বলবো, তো সেটা আমি তো অন্তত করবো না। আমাকে বহুবার একজন খুঁজিয়ে প্লিজ বলো প্লিজ বলো, আর আমি বলছি পার্সোনাল ইস্যু আমার, তারপরেও জিজ্ঞেস করেছে। তো যতটুকু আমি অনেক সময় বেরিয়ে যায়, যেমন আজকেই বেরিয়ে গেছে। তারপরে হ্যাঁ, সেদিন একজন বলছে, আমি একটা বলেছিলাম না আমি বাবার সূত্রে অনেকগুলো ডায়েরি পেয়েছি, তা আমি টাইটেলে একটু কথাটা ঘুরিয়ে দিয়েছি, অবশ্যই টাইটেলে তো জিনিসটা একটু ঘুরিয়ে দিতেই হবে, তা ঘুরিয়ে দিয়েছি। সে আমাকে বলছে তুমি বলছো কি দিয়েছে, তোমাকে জন্ম দিয়েছে, এটাই অনেক। এই কথাগুলো না ভাই শুনতে খুব ভালো লাগে, এগুলো একটা সময় আমিও ভাবতাম জন্ম দিয়েছে এই অনেক। আর নিজে সিঙ্গেল হলে না, সিঙ্গেল চাইল্ড হলেও এগুলো বলাটা খুব ইজি, হ্যাঁ, কিন্তু কাজের ক্ষেত্রে মানে সেটা খুব ইজি নয় বাস্তবে। এবার তোমার মেনে নেওয়া ছাড়া যেমন কখনো কিছু করার থাকে না, সেটা করে নিলে বেটার, তুমি অনেক সুখে শান্তিতে থাকবে। আমি মেনে নিয়েছি, কিছু তো অভাব নেই। তো মাকে তো আমরা কখনো কখনো বলেই থাকি, রাগ আমরা মেটাই না, মাকেই বলতে পারি, আর পৃথিবীর কাউকে বলতে পারি না, মাকেই বলতে পারি, যে কোনো কথা বলতে পারি না। ও আর একটা কথা বলি, এই যে আমলকির মোরব্বার রেসিপি চেয়েছে, দেখো কইটুকু আর আছে, আমি শেয়ার করব তোমাদের সাথে। এই আমলকিটা শেষ হয়ে যাক, খেয়ে খেয়ে সব শেষ করে দিচ্ছে। এত উপকারী ভিটামিন সি এর মধ্যে ভরপুর। অনেকেই বলবে আমলকি আগুনে জ্বালালেই ভিটামিন সি উড়ে যায়, যাক তবু খাবে, এর থেকে পুষ্টি গুণ কিচ্ছু নেই। দেখাচ্ছি আমি তোমাদের, দেখো আমি চিনি দিয়ে বানিয়েছি, অনেকে গুড় দিয়ে বানায়, আমি চিনি দিয়েই বানিয়েছি, কারণ চিনি দিয়ে বানালে জিনিসটা অনেকদিন ভালো থাকবে। এর মধ্যে একখানা গোটা পাতিলেবুর রস দিয়েছি লাস্টে, যাতে সেটা ক্রিস্টাল না হয়ে যায়, যেরকম চিনিটা মানে জমে যায় না, দানা দানা হয়ে যায়, সেটা যাতে না হয়, তাই আমি ইয়ে করেছি, মানে একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে আছে। এই 1 খণ্ড খেলে তোমার প্রাণ জুড়িয়ে যাবে, এত টেস্টি। শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, আমি যেমন বন্ধু হয়ে তোমাদের পাশে থেকে থাকার চেষ্টা করেছি সবসময়, ভার্চুয়াল হলেও তোমরা বিভিন্ন সমস্যার কথা আমাকে পার্সোনালি জানিয়েছো, আমিও যে জিনিস জেনে আমি যে উপকার পেয়েছি তোমাদেরকে আমি জানিয়েছি, বন্ধু হিসেবে ভার্চুয়ালি আমি পাশে থাকার চেষ্টা করেছি। আশা করছি আমার বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে পাশে পাবো, তাই না? আশা করছি পাবো। আর আমাকে সময় অনেক বদলে দিয়েছে, অনেক স্ট্রং করে দিয়েছে, অনেক 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 স্ট্রং করে দিয়েছে। আমি বুঝে গেছি এখন যে কোন কথার কোন উত্তর হয়, কোন ব্যবহারের কোন ব্যবহার ফেরত দিতে হয়, এটা বুঝে গেছি। হয়তো আমার চেঞ্জেসটা তোমাদের চোখেও পড়ে। আগে কেউ খারাপ কিছু বললে না খুব মাইন্ড করতাম, এখন মাইন্ড করি না, প্রথমত উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ওগুলো ছেড়ে দাও, সব সময় ভালো লাগে না এই সমস্ত কথাবার্তাগুলো তুলতে। চলো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সায়নদারা।